নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বৃষ্টিপাতে নিয়ে প্যান্ডেল উদ্বোধনে মুখ্যমন্ত্রী। হাতিবাগান সর্বজনীনের পর টালাপ্রত্যয় এবং তারপর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 11 মাস কি করছিলেন? কারা মন্ত্রী চন্দ্রনাথ মামলার রায়দান স্থগিত রেখে ইডিকে তোপ আদালতে। বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল, আছে, থাকবে, মন্তব্য চন্দ্রনাথের। চাকরিহারাদের ভাতা নিয়ে হাইকোর্টে ধাক্কা রাজ্যের ভাতার বিরোধিতা করে মামলা হয়েছিল হাইকোর্টে। এই মামলায় বলা হচ্ছে 2026 30 জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে না কোনো ভাতা। ফের বোমাতঙ্ক দিল্লিতে। চলতি মাসে এ নিয়ে 3বার বোমাতঙ্কের ঘটনার রাজধানীতে, দুবারই নিশানায় বিভিন্ন স্কুল। H-1B ভিসা নিয়ে নতুন নির্দেশনামায় স্বাক্ষর করেছেন ট্রাম্প। এবার থেকে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে মার্কিন সংস্থাগুলিকে দিতে হবে বাড়তি অর্থ। অপেক্ষা করছে নিম্নচাপ। পুজোয় বৃষ্টি শহরে। ঘূর্ণাবর্তের জেরে 23 তারিখে দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুর্গাপুজোয় দার্জিলিং পাহাড়ে পর্যটকদের জন্য এক নতুন উপহার। শুরু হেরিটেজ টয় ট্রেনে 3টি স্পেশাল জয় রাইড। পাহাড় আর জঙ্গল ও চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে এবার বিশেষ টিকিট কেটে চড়া যাবে টি টিম্বার স্পেশাল, স্টিম স্পেশাল ও সানরাইজ স্পেশালে। দুর্গাপুজোয় দার্জিলিং পাহাড়ে পর্যটকদের জন্য এক নতুন উপহার। শুরু হেরিটেজ টয় ট্রেনে 3টি স্পেশাল জয় রাইড। পাহাড় আর জঙ্গল ও চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে এবার বিশেষ টিকিট কেটে চড়া যাবে টি টিম্বার স্পেশাল, স্টিম স্পেশাল এবং সানরাইজ স্পেশালে। শুক্রবার শিলিগুড়ি জংশন থেকে শুরু হলো টি টিম্বার স্পেশাল। দুপুরে শিলিগুড়ি থেকে রওনা দিয়ে রংটং পৌঁছে 4 ঘন্টা ঘুরে সন্ধ্যায় ফিরে আসবেন পর্যটকেরা। মাথাপিছু ভাড়া 750 টাকা। রংটং পর্যন্ত শুধু গেলে 500 টাকা। শুধু শুক্র, শনি ও রবিবার চলবে এই পরিষেবা। শনিবার থেকে শুরু হচ্ছে দার্জিলিং কার্শিয়াং স্টিম স্পেশাল। পুরনো দিনে স্টিম ইঞ্জিনে চেপে টয় ট্রেনের ভিন্টেজ অভিজ্ঞতা নেওয়ার সুযোগ মিলবে। যাত্রাপথে একাধিক দর্শনীয় স্টেশনে থামবে ট্রেন। ভাড়া 750 থেকে 1500 টাকার মধ্যে। তৃতীয় পরিষেবা কার্শিয়াং মহানদী সানরাইজ স্পেশাল। রবিবার ভোরে রওনা দিয়ে সকালের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করাবে ট্রেন। ভাড়া 500 টাকা। ডিএইচআর ডিরেক্টর ঋষভ চৌধুরী জানাচ্ছেন, এখন ধসের কারণে যাত্রী কম, তবে পুজোয় ভিড় বাড়বেই। পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়ে আমরাও প্রচার শুরু করেছি। হাই নিউজ নেটওয়ার্ক। শাইলি চা বাগানে ফের উত্তাল শ্রমিক আন্দোলন। শ্রমিকদের অ্যাকাউন্টে মাত্র 15% হারে বোনাস পাঠানো নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন চা শ্রমিকরা। শাইলি চা বাগানে ফের উত্তাল শ্রমিক আন্দোলন। শনিবার সকাল থেকে বাগানের সমস্ত কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছে চা শ্রমিকরা। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্ত চা বাগানে 20% হারে বোনাস দেওয়া বাধ্যতামূলক হলেও শাইলি চা বাগানের শ্রমিকদের অ্যাকাউন্টে মাত্র 15% হারে বোনাস পাঠানো হয়েছে। এর জেরেই বিক্ষোভ শুরু হয়েছে। চা শ্রমিকদের অভিযোগ, বিগত কয়েকদিন ধরে তারা গেট মিটিং এর মাধ্যমে বারবার তাদের দাবির কথা জানিয়ে এসেছেন, কিন্তু বাগান কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেননি। তারপরেই আচমকাই শ্রমিকদের অ্যাকাউন্টে 15% হারে বোনাস ঢোকে, যার পরেই বিক্ষোভে ফেটে পড়েন তারা। শনিবার সকাল থেকে চা পাতা তোলা সহ সব কাজ বন্ধ রেখে চা বাগান চত্বরে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। শ্রমিকদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে বাকি 5% বোনাস না দিলে কেউ কাজে ফিরবে না। বাগান কর্তৃপক্ষ থেকে এই বিষয়ে কোনো সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে, এই আন্দোলনে তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। ডুয়ার্সে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। শুক্রবার রাতের অন্ধকারে বন দফতরের পাতা খাঁচায় আটকে পড়ল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। ডুয়ার্সের জলঢাকা আলতাডাঙ্গা চা বাগানের ঘটনা। ডুয়ার্সে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। শুক্রবার রাতের অন্ধকারে বন দফতরের পাতা খাঁচায় আটকে পড়ল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। ডুয়ার্সের জলঢাকা আলতাডাঙ্গা চা বাগানের ঘটনা। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় চিতাবাঘের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে। রীতিমতো আতঙ্কে ছিল এলাকার বাসিন্দারা।
চিতাবাঘ ধরতে বন দফতরের তরফে খাঁচা পাতা হয়। কিছুদিন আগেও এই চা বাগানে খাঁচায় বন্দী হয় একটি চিতাবাঘ। ফের শুক্রবার রাতে জলঢাকা আলতাডাঙ্গা চা বাগানে শিমুলছড়া সেকশনে বন দফতরের খাঁচায় আটকে পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। খবর পেয়ে বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। চিতাবাঘ উদ্ধার হওয়ায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে চা বাগানের বাসিন্দাদের। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারের মুঙ্গের জেলার এক প্রত্যন্ত গ্রাম, 4 সন্তানকে নিয়ে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করতেন এক বীণা দেবী। আর দারিদ্র্যের মাঝে আলো খুঁজে পান বীণা দেবী। নিজের খাটের তলায় মাশরুম চাষ করেছিলেন তিনি। সেখান থেকেই তৈরি হয়েছে এক অন্যরকম বিপ্লব। এমনও দিন গেছে যে দুবেলা খাবার জোটাতে সন্তানদের মুখে অন্ন তুলে দিতে হিমশিম খেতে হতো। ছিল না মাথা গোজার পাকাপাকি ব্যবস্থাও। সেই মহিলাই এখন 70,000 গ্রামীণ মহিলার রুজি রুটির পথ দেখাচ্ছেন। গোটা দেশে তিনি মাশরুম লেডি হিসেবে পরিচিত। এখন তিনি গ্রামীণ মহিলাদের নতুন করে বেঁচে থাকার পথ দেখাচ্ছেন, স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন তিনি বীণা দেবী। গোটা দেশ তাকে মাশরুম লেডি হিসেবেই বেশি চেনে। বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা। মাথা গোজা ঠাই বলতে এক চিলতে ঘর, তাও আবার জীর্ণ। ছোট্ট ঘরে 4 সন্তান নিয়ে বাস বীণার। দারিদ্রতা, দিনের পর দিন আধপেটা খেয়ে থাকার জ্বালা তাকে ঘুরে দাঁড়ানোর পথ দেখায়। মাশরুম চাষ শুরু করেন বীণা। না, নিজের কোনো জমি ছিল না তার, তাই ছোট্ট ঘরেই চৌকির নিচে প্রথম খুবই সামান্য মাশরুমের চাষ শুরু করেন তিনি। সেই পথ চলা শুরু মুঙ্গেরের বীণার। প্রথমে 1 কেজির মাশরুমের বীজ আনেন তিনি। চৌকির নিচে খুব অল্প জায়গায় সেই চাষটা শুরু করেন তিনি। কিন্তু কিভাবে চাষ করতে হয় সেই সম্পর্কে সম্যক ধারণা ছিল না তার। ফলে প্রথম দিকে খুবই সমস্যার মুখে পড়তে হয় তাকে। কিন্তু থেমে থাকেননি তিনি। নিজেকে এই বিষয়ে শিক্ষিত করে তুলতে ভাগলপুরে যান। বিহার কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় মাশরুম চাষ সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করেন। তারপর সেই পদ্ধতি কাজে লাগিয়ে মাশরুম চাষ করেন ঘরের ভিতরে। আবারও ব্যর্থ হন, কিন্তু তাতেও থামেননি বীণা। বেশ কয়েকবারের চেষ্টায় অবশেষে সফল হন তিনি। সামান্য পরিমাণে চাষ করে মাশরুম বিক্রি করা শুরু করেন গ্রামবাসীদের কাছে। ক্রমেই চাহিদা বাড়তে থাকায় মাশরুম চাষের পরিমাণ বাড়তে শুরু করে। স্থানীয় বাজারে 200 থেকে 300 টাকা প্রতি কেজি মাশরুম বিক্রি করা শুরু করেন তিনি। তারপর ধীরে ধীরে টাকা জমিয়ে একটি জমি কেনেন। সেখানেই পাকাপাকি ভাবে মাশরুম চাষ শুরু করেন বীণা। এখন তিনি নিজে বেশ সফল। তবে তার সাফল্য নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি বীণা। 100টিরও বেশি গ্রামের মহিলাদের মাশরুম চাষে অনুপ্রাণিত করেছেন। তাদের স্বনির্ভর হওয়ার পথ দেখিয়েছেন তিনি। 70,000 গ্রামীণ মহিলার কাছে বীণা হয়ে উঠেছেন ত্রাতা। তিনি আর মুঙ্গেরের এক গ্রামের দরিদ্র মহিলা বীণা দেবী নন। এখন সারা দেশে তিনি মাশরুম লেডি নামেই পরিচিত। বীণার কথায় মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হলেই তবেই তাদের আত্মসম্মান বাড়বে। আর সেই ধারণাই নীরবে গ্রামীণ মহিলাদের মধ্যে চালিয়ে দিচ্ছেন বীণা। 2014 সালে বিহারের মুখ্যমন্ত্রী তার এই কাজের জন্য সম্মানিত করেন। তখনও তিনি মাশরুম লেডি হয়ে ওঠেননি। 2018 সালে উইমেন ফার্মার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। 2019 সালে পেয়েছেন কিষাণ অভিনব পুরস্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাতে বীণার ঘুরে দাঁড়ানোর কাহিনী শুনিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বোমাতঙ্ক দিল্লিতে। শুধু সেপ্টেম্বর মাসে এই নিয়ে প্রায় 3 বার বোমাতঙ্কের ঘটনা ঘটেছে রাজধানীতে। এর মধ্যে 2 বারই নিশানায় ছিল বিভিন্ন স্কুল। জানা গিয়েছে শনিবার দ্বারকা দিল্লি পাবলিক স্কুল, কৃষ্ণ মডেল পাবলিক স্কুল এবং সর্বোদয় পাবলিক স্কুলে ছড়ায় বোমাতঙ্ক। ফের বোমাতঙ্ক দিল্লিতে। শুধু সেপ্টেম্বর মাসে এই নিয়ে প্রায় 3 বার বোমাতঙ্কের ঘটনা ঘটেছে রাজধানীতে। এর মধ্যে 2 বারই নিশানা ছিল বিভিন্ন স্কুল। জানা গিয়েছে শনিবার দ্বারকা দিল্লি পাবলিক স্কুল, কৃষ্ণ মডেল পাবলিক স্কুল এবং সর্বোদয় পাবলিক স্কুলে ছড়ায় বোমাতঙ্ক। এছাড়াও দিল্লির নজফগড় এলাকার কিছু স্কুলেও বোমা হামলার হুমকি আসে। স্কুলগুলিতে সেই সময় পরীক্ষা চলায় ভিড় ছিল কচি কাঁচাদের। এর মধ্যেই বোমা হামলার হুমকি চাঞ্চল্য ছড়ায় অভিভাবক এবং পড়ুয়াদের মধ্যে।
জানা গিয়েছে শনিবার সকাল 6:30 নজফগড়ের একটি স্কুল থেকে দিল্লির ফায়ার সার্ভিসের কাছে প্রথম ফোন আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল। ঘটনাস্থলে পৌঁছে স্কুল এবং কর্মীদের সরিয়ে আনা হয়। পরীক্ষা থামিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় পড়ুয়াদের। পুলিশের তরফ থেকে সব রকম ব্যবস্থাও নেওয়া হয়। প্রসঙ্গত, গত জানুয়ারি মাস থেকে বারবার বোমাতঙ্ক ছড়িয়েছে দিল্লি এনসিআর এলাকায়। যদিও সব বোমাতঙ্কই পরবর্তীকালে ভুয়ো বলে প্রমাণিত হয়। গত 8 মাসে প্রায় 150টি স্কুল এবং কলেজে বোমাতঙ্ক ছড়ানো হয়। ভুয়ো বোমাতঙ্কের হাত থেকে নিস্তার পায়নি বিভিন্ন হোটেল এবং দিল্লি হাইকোর্টও। এই মাসের শুরুতেই মুখ্যমন্ত্রীর কার্যালয় এবং মৌলানা আজাদ মেডিকেল কলেজ উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল মারফত আসে। গত সপ্তাহে দিল্লি হাইকোর্টেও বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপরই আদালত চত্বরের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। শুনানি স্থগিত রাখা হয়। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিচারক, আইনজীবী, মামলাকারী এবং কর্মীদের আদালত চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দিল্লির স্কুলগুলিতে বারবার বোমা হামলার হুমকি আসায় প্রশাসনের তরফে সেখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে স্কুলগুলিকে নিরাপদ করার জন্য সরকারের তরফে নতুন নিরাপত্তা বিধি তৈরি করা হয়েছে। স্কুলগুলিকে বেশি মাত্রায় সিসিটিভি ক্যামেরা লাগানো, নিয়মিত বোমাতঙ্ক সামলানোর মহড়া, নিরাপত্তা ব্যবস্থার নিয়মিত পরীক্ষা এবং জরুরি অবস্থায় প্রতিবন্ধী শিশুদের জন্য যথাযথ সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। H-1B ভিসা নিয়ে নতুন নির্দেশনামায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হয়েছে, এবার থেকে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে মার্কিন সংস্থাগুলিকে বাড়তি অর্থ দিতে হবে। বিভিন্ন সংস্থার কাছ থেকে বছরে $1 লক্ষ করে নেবে ট্রাম্প সরকার। H-1B ভিসা নিয়ে শুক্রবার নতুন নির্দেশনামায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে, এবার থেকে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে মার্কিন সংস্থাগুলিকে বাড়তি অর্থ দিতে হবে। বিভিন্ন সংস্থার কাছ থেকে বছরে $1 লক্ষ করে নেবে ট্রাম্প সরকার। নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি ট্রাম্পের এই নির্দেশনামায়। তবে বিশেষজ্ঞদের মতে এতে সবচেয়ে বেশি সমস্যা হতে পারে ভারতীয়দের। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে আমেরিকায় H-1B ভিসার সবচেয়ে বেশি আবেদনকারী এবং সুবিধাভোগী ভারতীয়। H-1B ভিসা একটি অভিবাসী ভিসা। এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িকভাবে আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন। উচ্চ ক্ষমতা সম্পন্ন অতি দক্ষ কর্মীদেরই এই সুযোগ দেওয়া হয়। 1990 সালে আমেরিকায় এই ধরনের ভিসা চালু হয়েছিল। যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক স্তরের ডিগ্রি থাকলে এই ভিসার জন্য আবেদন করা যায়। বিশেষত আমেরিকার বিজ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এই ভিসার চাহিদা রয়েছে। প্রাথমিকভাবে H-1B ভিসার মেয়াদ থাকে 3 বছর। সর্বোচ্চ 6 বছর পর্যন্ত তা বৃদ্ধি করা যায়। এই সময়ের মধ্যে আমেরিকার গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন কর্মীরা। গ্রিন কার্ড বা স্থায়ী নাগরিকত্ব পেয়ে গেলে H-1B ভিসার মেয়াদ ইচ্ছেমতো বৃদ্ধিও করা যায়। এই ভিসার অধীনে বিদেশ থেকে যারা আমেরিকায় কাজ করতে যান, মার্কিন কর্মীদের সমান বেতনই তারা পেয়ে থাকেন। সরকারি পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে আমেরিকায় H-1B ভিসার সবচেয়ে বেশি সুবিধাভোগী ভারতীয় কর্মীরা। গত বছর ভারত থেকে 71% আবেদন মঞ্জুর হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে আছে চীন। সেখান থেকে 11.7% ভিসার আবেদন মঞ্জুর হয়েছে। 2025 সালের প্রথমার্ধে অ্যামাজন এবং তার সহযোগী সংস্থাগুলি 12,000 H-1B ভিসার আবেদন মঞ্জুর করেছে। মাইক্রোসফট, মেটার মতো সংস্থা সবুজ সংকেত দিয়েছে 5,000 করে আবেদনে। H-1B ভিসার আবেদন মঞ্জুর করে সাধারণত কর্মীরা গ্রিন কার্ডের জন্য আবেদন করেন, কিন্তু স্থানীয় মার্কিন নাগরিকত্ব পেতে সময় অনেক বেশি লাগে। ততদিন বছর বছর H-1B ভিসা পুনর্নবীকরণ করতে হয়। ট্রাম্প প্রশাসন মার্কিন সংস্থাগুলির কাছ থেকে H-1B ভিসার জন্য $1 লক্ষ নেবে বলে জানিয়েছে। তবে অনেকে মনে করছেন, এই অর্থের বোঝা আসলে চাপবে আবেদনকারীদের উপরেই। তাদের এই ভিসার সঙ্গে সঙ্গে এই বাড়তি অর্থ খরচ করতে হবে। ফলে আমেরিকায় গিয়ে চাকরি করা এবং সেখানকার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া ভারতীয়দের জন্য আরও কঠিন হল। হাই নিউজ নেটওয়ার্ক।
বালুচ বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মির উপর বিধিনিষেধ আরোপ করতে চেয়ে রাষ্ট্রপুঞ্জে যৌথভাবে প্রস্তাব এনেছিল চীন এবং পাকিস্তান, কিন্তু তাদের সেই প্রস্তাবের বিরোধিতা করল আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের মতো দেশগুলি। বালুচ বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মির ওপর বিধিনিষেধ আরোপ করতে চেয়ে রাষ্ট্রপুঞ্জে যৌথভাবে প্রস্তাব এনেছিল চীন এবং পাকিস্তান, কিন্তু তাদের সেই প্রস্তাবের বিরোধিতা করল আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের মতো দেশগুলি। অথচ গত আগস্টেই বিএলএ কে বিদেশি জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছিল আমেরিকা। বিএলএর সহযোগী মজিদ ব্রিগেডকেও জঙ্গি গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে মার্কিন প্রশাসন। রাষ্ট্রপুঞ্জে বিএলএ এবং তাদের আত্মঘাতী বাহিনী মজিদ ব্রিগেডের ওপর বিধিনিষেধ আরোপের জন্য আবেদন করেছিল চীন এবং পাকিস্তান। অভিযোগ তোলা হয় যে এই দুই সংগঠন আল কায়দা, আইএস এর মতো সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। বুধবার রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি ইফতিকার আহমেদ দাবি করেন, বিএলএ এবং মজিদ ব্রিগেড আফগানিস্তান থেকে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনা করছে। রাষ্ট্রপুঞ্জে পাক প্রতিনিধি বলেন, পাকিস্তান এবং চীন যৌথভাবে বিএলএ এবং মজিদ ব্রিগেডের ওপর বিধিনিষেধ আরোপের আর্জি জানাচ্ছে। আমাদের আশা, তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপের ওপর বিধিনিষেধ আরোপ করার বিষয়টি বিবেচনা করে দেখা হবে। যদিও আমেরিকার তরফে চীন পাকিস্তানের যৌথ আবেদনের বিরোধিতা করে বলা হয়, বিএলএ যে আল কায়দার মতো সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখে এমন জোরালো কোনো তথ্য প্রমাণ নেই। আমেরিকা এবং ইউরোপের দেশগুলি যৌথ আবেদনের বিরোধিতা করায় আপাতত বিএলএর ওপর কোনো বিধিনিষেধ আরোপ হচ্ছে না। রাষ্ট্রপুঞ্জের সনদে 1267 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোন সংগঠন আল কায়দা, তালিবান কিংবা আইএস এর সঙ্গে সম্পর্ক রাখলে সেই সংগঠনের সদস্যরা অন্য দেশে যেতে পারবেন না, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, এমনকি তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হবে। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে বালুচ বিদ্রোহীদের সঙ্গে মাঝে মধ্যেই পাকিস্তানি সেনা এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ের অন্যতম উল্লেখযোগ্য ঘটনাটি ঘটে গত মার্চ মাসে। কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে হামলা হয় ওই সময়। পুরো ট্রেনেই কবজা করে নেয় বালুচ বিদ্রোহী গোষ্ঠী বিএলএ। ট্রেনে তখন 400 জনেরও বেশি যাত্রী ছিল, তাদের মধ্যে ছিলেন পাক সেনাবাহিনীর কর্মীরাও। পরে অবশ্য পাক সেনাবাহিনীর অভিযানে বালুচ বিদ্রোহী মুক্ত হয় ট্রেন। নিহত হন 21 জন সাধারণ মানুষ এবং 4 জন সেনা। সেনা অভিযানে 33 জন বিদ্রোহীরও প্রাণ যায়। বালুচিস্তানে চীনও পরিকাঠামো খাতে মোটা টাকা বিনিয়োগ করেছে। এই প্রদেশে চীনের অনুপ্রবেশকে ভালোভাবে নিচ্ছে না বালুচ বিদ্রোহীরাও। এই আবহে বালুচ বিদ্রোহী সংগঠনের ওপর বিধিনিষেধ আরোপে পাকিস্তানের সঙ্গে চীনের যৌথ আবেদন জানানোকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। বঙ্গের মতো 7 সমুদ্র 13 নদী পারে সুদূর আমেরিকার নর্থ ক্যালিফোর্নিয়াতেও এখন সাজো সাজো রব চলছে দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজোর দিনগুলিতে এক টুকরো কলকাতা যেন ফুটে ওঠে নর্থ ক্যালিফোর্নিয়ায়। একেবারে কলকাতা স্ট্রিট ফুড থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, কিছুই বাদ যায় না। প্রবাসী থেকেও এক অন্য অনুভূতি প্রবাসীদের জন্য। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। দেবী আসছেন। এই বঙ্গের মতো 7 সমুদ্র 13 নদী পারে সুদূর আমেরিকার নর্থ ক্যালিফোর্নিয়াতেও এখন সাজো সাজো রব চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজোর দিনগুলিতে এক টুকরো কলকাতা যেন ফুটে ওঠে নর্থ ক্যালিফোর্নিয়ায়। একেবারে কলকাতা স্ট্রিট ফুড থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, কিছুই বাদ যায় না। প্রবাসী থেকেও এ এক অন্য অনুভূতি। নর্থ ক্যালিফোর্নিয়ার বে এরিয়া, সান ফ্রান্সিসকোর আশেপাশের জায়গাকে বে এরিয়া বলা হয়। সেখানে প্রতি বছরই ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়। সাগর পাড়ের দুর্গা উৎসবের সাক্ষী থেকেছে বহুজন। একটা কিংবা দুটো নয়, প্রবাসীদের বিভিন্ন সাংস্কৃতিক গ্রুপ এবং মন্দিরের পুজো মিলিয়ে এই এলাকায় 8 থেকে 10টি পুজো হয়। তবে সবথেকে জনপ্রিয় হলো আগমনী দুর্গাপুজো। এই পুজোর সঙ্গে প্রবাসীর বড় অংশের আবেগ জড়িয়ে। শুধু তাই নয়, পুজোর দিনগুলিতে প্রত্যেক দিন তো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়তি পাও না। এই পুজোকে ঘিরেই বিভিন্ন স্টল, যেমন শাড়ি, জুয়েলারি স্টল তৈরি হয়। সঙ্গে কলকাতা স্ট্রিট ফুড তো থাকছেই।
এখানকার এক উল্লেখযোগ্য পুজো বে এরিয়া সার্বজনীনের। এই পুজোর নামটা শুনলে কেমন যেন বাগবাজার সার্বজনীনের কথা মনে পড়ে যায়। এই পুজো একেবারে রীতি মেনে করা হয়, প্রতিমা হয় সাবেকি। এক অদ্ভুত অনুভূতি। ছোটবেলার সেই ভালো লাগাটা কেড়ে নিতে পারেনি আধুনিকতার ভিড়। প্রবাসী কলকাতার মতন বিশাল আকারে পুজো না হলেও ছোট জায়গাতেও নিষ্ঠা মেনে তা করা হয়। ভিনদেশে পুজো হলেও প্যান্ডেল থেকে আলোকসজ্জা, কোনো কিছুরই ঘাটতি থাকে না, মনেই হয় না এটা কলকাতা নয়। আরেকটি বিশেষ উল্লেখযোগ্য পুজো যার কথা না বললে অসম্পূর্ণ থেকে যাবে, সেটি হলো অপরাজিত দুর্গাপুজো। এই পুজো একেবারে মহিলা পরিচালিত। সমস্ত বিধি নিয়ম মেনে খুব সুন্দরভাবে পুজোটি করা হয়। তবে আনন্দের মাঝেই বিষাদের সুর থাকে। একটাই দুঃখ যে প্রবাসের মাটিতে পুজো হয় শনি এবং রবিবার। কিন্তু একের পর এক পুজো দেখে কলকাতা স্ট্রিট ফুড খেয়ে সেই দুঃখে কিছুটা প্রলেপ পড়ে। তবে পুজোর শেষ দিনে জমজমাট সিঁদুর খেলা সব মিলিয়ে জমে যায় উইকেন্ড। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছে খেলার খবরে। ক্রিকেটে নবাগত ওমানের লড়াইকে কুর্নিশ জানাতেই হবে। ক্রমতালিকার শীর্ষে থাকা দলের বিরুদ্ধে যেভাবে বুক চিতিয়ে খেলল ওমান, তাতে দেখে উপায় ছিল না ধারে ভারে পিছিয়ে তারা। ভারতের দেওয়া 189 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওমান থামল 167 রানে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে 21 রানের জয় পেল ভারত। ফলাফলটা প্রত্যাশিত ছিল, কিন্তু ক্রিকেটের নবাগত ওমানের লড়াইটাকে কুর্নিশ জানাতেই হবে। আইসিসি টি20 র্যাঙ্কিং এ 20 নম্বরে রয়েছে তারা, কিন্তু ক্রমতালিকায় শীর্ষে থাকা দলের বিরুদ্ধে যেভাবে বুক চিতিয়ে খেলল ওমান, তাতে দেখে উপায় ছিল না যে ধারে ভারে পিছিয়ে তারা। ভারতের দেওয়া 189 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওমান থামল 167 রানে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে 21 রানের জয় পেল ভারত। এদিন টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন সূর্যকুমার যাদব, কিন্তু নিজে এদিন ব্যাট করতে এলেন না। তবে সঞ্জু স্যামসং এর দায়িত্বশীল 56, অভিষেক শর্মার 15 বলে 38 রানের ছোট্ট অথচ সাইক্লোনিক ইনিংস আকসার প্যাটেলের 26 কিংবা শেষের দিকে তিলক বর্মার 29 রান ভারতকে পৌঁছে দিয়েছিল 188-তে। জবাবে ব্যাটিং করতে নেমে ভালোই শুরু করেন ওমানের দুই ওপেনার যতীন্দ্র সিং এবং আমির কালিম। ভারতকে প্রথম সাফল্য এনে দেন কুলদীপ যাদব। তার বলে 32 রানে বোল্ড হন যতীন্দার। কিন্তু এরপর যেন ধনুক ভাঙা পণ করে নেমেছিলেন আমির কালিম এবং হাম্মদ মির্জা। তাদের সামনে নির্বিষ দেখিয়েছে ভারতীয় বোলিংকে। এদিন বিশ্রাম নিয়েছিলেন যশপ্রীত বুমরা, খেলেননি বরুণ চক্রবর্তীও। তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন অর্শদীপ সিং, হর্ষিত রানা। দুজনেই এদিন ছিলেন সাদামাটা। একটা সময় তো মনে হচ্ছিল অঘটন ঘটিয়ে ফেলবে ওমান। 16 ওভারে ওমানের রান ছিল 1 উইকেটে 131। অর্শদীপ থেকে হর্ষিত কেউ সাফল্য পাচ্ছেন না দেখে টিম ইন্ডিয়ার অধিনায়ক ততক্ষণে 8 বোলারকে ব্যবহার করে ফেলেছেন। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে এর আগে 5 বার মাত্র এতজন বোলার ব্যবহার করেছিল ভারত। যাই হোক, ভারতীয় বোলারদের ব্যর্থতা কাজে লাগিয়ে অনবদ্য লড়াই করল ওমান। শেষ 3 ওভারে ওমানের জয়ের জন্য প্রয়োজন ছিল 48 রান। সূর্যকুমার বল তুলে দেন হর্ষিত রানার হাতে, কিন্তু নিজের তৃতীয় ওভারে বল করতে এসেই প্রথম দুটি বলে টানা 4 খেলেন তিনি। চতুর্থ বলে বাউন্ডারি লাইনে যে ক্যাচটা হার্দিক পান্ডিয়া নিলেন, তাকে বলা চলে টার্নিং পয়েন্ট, যা মনে করিয়ে দিল টি20 বিশ্বকাপ ফাইনালে নেওয়া সূর্যকুমার যাদবের সেই ঐতিহাসিক ক্যাচের কথা। দেহের ভারসাম্য নিখুঁতভাবে রেখে এই ক্যাচটা কালিমকে 64 রানে ফেরালো। তখনই যেন দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল। শেষ ওভারে বিনায়ক শুক্লাকে ফিরিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম ভারতীয় বোলার হিসেবে 100 উইকেট নিলেন অর্শদীপ। 64টি টি20 ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। তার পিছনে রয়েছেন হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা এবং শেষমেশ 167 রানে থেমে গেল ওমানের ইনিংস। ভারত জিতল 21 রানে। 26 রানে ম্যাচের সেরার পুরস্কার পেলেন সঞ্জু স্যামসন। রবিবার সুপার 4-এর ম্যাচে ভারতের সামনে এবার পাকিস্তান। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এ পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।